কমলাকান্ত বলেছিল মেয়ের শ্বশুর বাড়ির গ্রামটা নাকি অনেক মনোরম সুন্দর। এই যে দেখছি একেবারে গন্ড গ্রাম, কয়েক পশলা বৃষ্টিতেই রাস্তা একেবারে দইয়ের মতো হয়ে গেছে। এই কথা বলে কোনো রকমে চিন্তামণি দাদু গরুর গাড়িতে এসে উঠলেন। ন্যাপলা নিজের জায়গা ছেড়ে একটু হরিশের দিকে ঘেঁষে গিয়ে তাকে ভালো করে বসবার জায়গা করে দিল। আমাদের গ্রামে ফিরতে এখানের থেকে সময় লেগে যাবে প্রায় ঘন্টা দুয়েক। খানিক আগেই মিনিট 15 জন্য একটা পাতলা বৃষ্টি হয়ে গেছে, তবে এটুকুতেই যে এই গ্রামের পথঘাটের এমন অবস্থা হয়ে যাবে তা আমরা কেউ আন্দাজ করতে পারিনি। মোট 5টা গরুর গাড়িতে করে আমরা 25 লোক এসেছি পাড়ার কমলাকান্ত জেঠুর মেয়ে ঝিমলির বিয়েতে। প্রথমত খাওয়া দাওয়াও তেমন জুৎসই হয়নি, তার উপর এই দুর্গম অবস্থা। সৌজন্যতা বজায় রাখতে রাখতে আমরা ক্লাবের ছেলেপুলে একেবারে শেষ বৈঠকে খেতে বসেছিল, কাজেই আমাদের জায়গা হয়েছে একেবারে শেষের গাড়িটায়। চিন্তামণি দাদু খাঁটি গল্প বলিয়ে লোক, সে কারণে ছেলে পক্ষের সঙ্গে নানা বিষয়ের কথা বলতে বলতে একেবারে জমিয়ে বসেছিলেন। কাজেই কাকতালীয়ভাবে তিনিও খেতে বসলেন আমাদের সঙ্গে। অতএব শেষ গরুর গাড়ির যাত্রী হিসেবে রয়ে গেলুম আমি, হরিশ, ন্যাপলা, জগদীশ এবং দাদু। আর বলাই বাহুল্য আমাদের সারথি শ্যামচরণ। চিন্তা দাদুর গজগজানি অনেকক্ষণ চলল গাড়ি বাড়ির দিকে গড়ানোর পরেও। একসময় তিনি হঠাৎ বললেন, একসময় এমন জায়গা খুঁজে বের করবার জন্য হিমশিম খেয়েছি, এখনো এমন গন্ডগ্রাম রয়েছে ভাবাই যায় না। এই কথা শুনে ন্যাপলা বলল, আচ্ছা দাদু, এমন জায়গা একসময় খুঁজে বেড়াতে এই কথাটা কেন বললে? এই কথার উত্তরে চিন্তা দাদু বললে, আমি যে এক সময় ছায়া ছবিতে কাজ করেছি তা কি তোরা জানিস নে? তা জানি না বলাটা ভুল হবে, ওই বাবা কাকার মুখে শুনেছি তোমার ব্যাপারে মাঝে মাঝে। চিন্তা দাদুর চোখে মুখে যেন অসন্তুষ্টির ছোঁয়া লাগলো কিছু মুহূর্তের জন্য। পরক্ষণেই ঠোঁটের কোণায় একটা ম্লান হাসি জড়িয়ে নিয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে সে বললে, হ্যাঁ, ভুল বলিসনি তোরা, মন্দও বলিসনি। চিন্তা দাদু এখন বুড়ো হয়েছে, তার সাথে তার কর্মজীবন এবং বিচিত্র অভিজ্ঞতাগুলোও বয়স্ক হয়েছে। তবে আজ এই সময়ে যে ঘটনার কথা আমার মনে আসছে তা আমার কাছে কখনো পুরনো হবে না। আমরা সকলেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছি দেখে চিন্তা দাদুর মতন গল্প বলিয়ে মানুষের বুঝে নিতে অসুবিধা হলো না যে আমরা তার জীবনের ওই অভিজ্ঞতাটি শোনবার জন্য মুখিয়ে উঠেছি। এমন সময় একটা বাজ পড়ল অদূরেই কোনো গাছের ওপরে। তার আলোক ঝলকানিতে আশপাশের পরিবেশটা মুহূর্তের জন্য দৃষ্টিগোচর হয়ে আবার অন্ধকারের কাছে আত্মসমর্পণ করল। আমরা সকলে একে অপরের কাছে একটু ঘেঁষে এসে বসলুম। চিন্তা দাদু বলতে শুরু করল, সালটা 1986, বাংলা ছায়াছবির রঙিন সময় চলছে তখন। আমি ক্রু মেম্বার হিসেবে কাজে ঢুকেছিলাম। ইংরেজি ও হিন্দি ভাষার উপরে ভালো দখল থাকায় ডিরেক্টর সহ বাকি উচ্চপদস্থ কর্মচারীদের চোখে পড়ে গিয়েছিলাম আর কি। বলা ভালো, আমার বক্তব্যের কিছুটা হলেও মূল্যবোধ বিচার করে দেখা হতো। তো এমন সময় চলাকালীন একদিন একটা কাজ পেয়ে গেলাম তখনকার সময়ের নাম করা এক প্রযোজক ভীমকর শর্মার কাছের থেকে। আমায় পাঠানো হলো পুরুলিয়ার বেলফুলি নামক একটি এস্টেটের বাংলো বাড়িতে জয়কুমার সান্যালের কাছে। জয়কুমার সান্যালকে ও অঞ্চলের সকলে এক নামে চেনে, ধনকুবের বলা চলে। সেও মস্ত বড় নায়ক ছিল বুঝি দাদু? ন্যাপলা বলে উঠল কাহিনীর ফাঁকে। চিন্তা দাদু না বাচক মাথা নেড়ে বললে, আরে না না, সান্যালবাবুর সিনেমার সঙ্গে কোনো যোগসূত্র ছিল না। আমায় পুরুলিয়ায় তার কাছে পাঠানো হয়েছিল একটি জরুরি কাজে। প্রযোজক ভীমকুমার শর্মার বন্ধু ছিলেন এই সান্যালবাবু, এবং তার মাধ্যমেই প্রযোজক মশাই জানতে পেরেছিলেন যে ওই বেলফুলি গ্রামেই নাকি বহু বছর পুরনো একটা পরিত্যক্ত বাড়ি আছে। তো সেই বাড়িটা দেখে আসার জন্যই আমি গিয়েছিলাম। কোনো এক হিন্দি ভূতের সিনেমার ছবির জন্য নাকি এমন একটা জায়গার প্রয়োজন, সে কারণেই সার্ভে করতে যাওয়া। তো তখন এরকমই বৃষ্টির সময়, মাসটা শ্রাবণ মনে আছে, তবে তারিখটা ঠিক খেয়াল আসছে না। সান্যালবাবুর বাড়িতে পৌঁছে গিয়েছি সকাল সকাল। স্টেশন থেকে গাড়ি পাঠিয়ে আমায় নিয়ে এসেছিল ঠিকই, তবে
যখন সেই প্রাচীন বাড়িটা দেখতে যাওয়ার সময় এলো, তখন প্রস্তুত করা হলো একটি গরুর গাড়ি। যদিও তার কারণ হলো যে পথের থেকে ওই বাড়িটি দেখতে যেতে হবে সেই পথে সান্যাল মশাইয়ের রোলস গাড়িটি যেতে পারবে না। কাজেই প্রভুভক্ত বিচক্ষণ গারোয়ান মঙ্গলের সঙ্গে সেদিন দুপুরবেলাতেই শুরু হলো আমার নির্দিষ্ট যাত্রা। ঘন জঙ্গলের ভেতর থেকে ভঙ্গুর চড়াই উতরাই মাটির পথ পেরিয়ে প্রায় ঘণ্টাখানেক অতিক্রম করবার পর প্রাচীন নিবিড় অরণ্যানীর মাঝ থেকে যেন কাকতালীয়ভাবে আবিষ্কার করলাম একটা দোমহলা আগাছা ও শ্যাওলায় মোড়া হাবেলি প্যাটার্নের বাড়িকে। জায়গাটিকে ভয়ঙ্কর সুন্দর উপমা দিলে ভুল হবে না। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়েছিলাম, বোধহয় হারিয়েও গিয়েছিলাম কোনো এক রূপকথার দুনিয়ায়। মঙ্গলের কথায় হুঁশ ফিরল। এই নিন আপনার বাংলো বাড়ি। একেবারে স্তম্ভিত হয়ে গরুর গাড়ি থেকে নামলাম। দু একবার চোখ রোগড়ে মনের জড়তা কাটালাম, কিন্তু না, সত্যি যে অপরূপ দৃশ্যের সামনে আমি দাঁড়িয়ে আছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। খানিকটা এগিয়ে যেতেই বুঝলাম বাড়িটার চারিদিকে পাঁচিল ছিল, যা হয়তো পরবর্তীকালে ভেঙে মানুষের বসার জায়গায় পরিণত হয়েছে। কিন্তু যে স্থানে কোনো মানুষ আসে না শুনেছি, সেখানে এই শ্যাওলা জমা বড় বড় সিমেন্টের চাঁইগুলোর উপরে বসার ছাপ এলো কোথা থেকে? তা শুধু এক জায়গায় নয়, আশেপাশের প্রায় প্রতিটি খণ্ডেই নির্দিষ্ট দূরত্বে 3টি মানুষের বসার ছাপ। সেদিকে তাকিয়েই মঙ্গলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মঙ্গল, এখানে তো মনে হচ্ছে প্রায় মানুষজন আসে, এদিকে তুমি বললে এখানে লোকজন আসে না? প্রশ্নটা করলাম ঠিকই, উত্তর বেশ খানিকক্ষণ না পেয়ে পেছন ঘুরে দেখি মঙ্গল গাড়ির থেকেই নামেনি, সে গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সঙ্গে সঙ্গেই আসছে, তবে না, ও আমার পেছনে আসেনি। আমি পাঁচিল পেরিয়ে মূল বাড়িটির দিকে এগিয়ে গেলাম। তবে যত এগোচ্ছি ততই এখানে মানুষের উপস্থিতির প্রমাণ বাড়ছে। বাড়িটির প্রশস্ত প্রাঙ্গণে কিছু একটা আঁকিবুকি করা ছিল, যা এখন প্রায় ম্লান হয়ে গেছে। এভাবে সেদিকে তাকিয়ে আছি, এমন সময় হাতের উপরে এক ফোঁটা জল পড়ল। ওপরের দিকে তাকিয়ে দেখি আমার অবচেতনের মধ্যেই আকাশ কখন হঠাৎ ভারী হয়ে এসেছে। তখনই মঙ্গলের ডাক শুনতে পেলাম, বাবু তাড়াতাড়ি চলে আসেন না, নাহলে বৃষ্টি চলে আসবে এখনই। আমি ওর কথার বিরুদ্ধে গেলাম না। একে নতুন জায়গা, আজ না হয় তাকে জোর করে আটকে রেখে দিলাম, কিন্তু এরপরে যখন তাকে দরকার পড়বে সে বেঁকে বসতে পারে। মনে মনে ঠিক করলাম আজ সান্যালবাবুর বাড়িতে রাতটা থেকে কাল সকাল সকাল এখানে চলে আসব। সত্যি এই চাকরির কারণে আমাকে অনেক জায়গাতেই ঘুরে বেড়াতে হয়, তবে এমন জায়গা আমি কোনোদিনই পাইনি। এই প্রজেক্টটা আমায় উচ্চপদস্থ হতে অনেক সাহায্য করবে, এই আশায় আমার মনটা খুব খুশি হয়ে গেল। দৌড়ে গাড়িতে ফিরে এসে ছোয়ের মধ্যে ঢুকলাম আমি। মুহূর্তেই বৃষ্টি এলো মুষল ধারায়। মঙ্গলকে বললাম, আচ্ছা তোমার এখন গাড়ি চালানোর দরকার নেই, ভেতরে ঢুকে এসো, একটু বৃষ্টি কমলে তারপর যাওয়া যাবে। না বাবু, আমরা গ্রামের মানুষ, বৃষ্টিতে ভেজা আমাদের ছোট থেকেই অভ্যাস, আর তাছাড়া এখানে এরপরে থাকাটা ঠিক হবে না। গাড়ি চলতে শুরু করলো। ছোয়ের ভেতরে বসে একটা সিগারেট জেলে আমি বাইরের দুর্যোগ দেখতে দেখতে চলতে থাকলাম। এই ঠিক আজকের মতো, মনের ভুল কিনা জানি না, নদীর বাঁকের মুখে যে জায়গাটা থেকে বাংলো বাড়িটি শেষ দেখতে পেলাম, মনে হলো এই তীব্র বৃষ্টিপাত উপেক্ষা করে এক দম্পতি ওই পাঁচিলের ধ্বংসস্তূপের উপরে বসে আছে। তৎক্ষণাৎ এক বিদ্যুৎ ঝলকানিতে আমার ধারণা মিথ্যে প্রমাণিত হলো। পরিবেশের এমন নির্মমতা আমি আগে কখনো দেখিনি। অবশ্য শহরে আর এমন গাছপালা আর এমন দিঘি বা কোথায়? দিঘির ওপারে ছেঁড়া ছেঁড়া মেঘে খেলে যাচ্ছে দিক দিগন্ত আলোকিত করে বৈদ্যুতিক তরঙ্গ। আর এই বৃষ্টির মধ্যেই হয়তো ভয় কাটানোর জন্য মঙ্গল গেয়ে চলেছে বেসুরো গান। বিক্ষিপ্ত হাওয়ায় সে গানের সুর ফিরে ফিরে আসে। কত দূর এগিয়েছি জানি না, হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল।
বাইরে তখনও দিনের আলো যথেষ্ট। মুখ বাড়িয়ে বললুম, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কাঁপা গলায় উত্তর এলো, বাবু, একটু বাইরে এসে দেখুন তো এটা কে। বৃষ্টিতে কোনো রকম ছোঁয়ের থেকে মাথা বের করে দেখলুম একটা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার পাশে ছোট ছোট ছাগলের বাচ্চা। বৃষ্টিতে সব ভিজে চুপচুপে হয়ে গেছে। তীক্ষ্ণ স্বরে বললুম, আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? হয় সরে দাঁড়ান, না হলে গাড়িতে উঠে আসুন। মঙ্গল বাধা দিয়ে বললে, না না বাবু, আমার মনে হয় এটা ঠিক হবে না, গাড়িতেও সব নেব নে। জোর করতে পারলুম না। তবে মঙ্গলের বিবেকের উপরে বিস্তর আক্ষেপ জন্মালো। এমন জনহীন প্রান্তরে একজন মহিলাকে সাহায্য করবার প্রয়োজনটুকুও মনে করলো না সে একবার। যখন ওই জায়গাটা পার করে এগিয়ে চলেছে আমাদের গরুর গাড়ি, তখন দেখলাম বউটি এক দৃষ্টিতে আমাদের গাড়ির দিকে মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে তাকিয়ে রয়েছে। কি যেন বোঝার চেষ্টা করছে সে। গ্রামের রাস্তায় উঠে আসার পর মঙ্গল বলল, আমাদের এই জঙ্গলে মেষভূতের উপদ্রব আছে বাবু। প্রথমে আমিও মেয়েটিকে মানুষ ভেবেছিলাম, পরে ভাবলাম সে নিশ্চয়ই রূপ বদলে আমাদের ক্ষতি করতে চাইছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। রাম রাম রাম, কি যে একটা অনার সৃষ্টি হতে যাচ্ছিল আজকে, বেঁচে গেছি। প্রত্যুত্তরে আমি কেবল মৃদু হাসলাম। চেয়েছিলাম মনের ভাবটা উজাড় করে দিই মঙ্গলের ওপরে, তবে তা করলে অভদ্রতা হবে। উপরন্তু আমায় তো আবার যেতে হবে ওই বাড়িটা ভালো করে দেখতে কালকেই। তখন যদি মঙ্গল ব্যাগরা দেয়। সান্যালবাবুর বাংলো বাড়িতে পৌঁছতে পৌঁছতে বৃষ্টিটাও অনেকটা কমে এলো। মঙ্গল দ্রুত হাতে গরু দুটোকে মুক্ত করে দিলে গরু দুটো দৌড়ে গোয়াল ঘরে চলে গেল। বারান্দায় একটা বড় পেতলের হুঁকোর পাশে একটা হ্যারিকেন মুলায়েম আলো ছড়াচ্ছে। গোয়াল ঘরের শব্দ শুনতেই সান্যালবাবু চোখ ডলতে ডলতে বেরিয়ে এলেন। বললেন, আপনি আগে স্নান সেরে নিন, তারপর সব কথা শুনব। এই মঙ্গল, বাবা মঙ্গল, এই ওনাকে একটু স্নান ঘর দেখিয়ে দে তো। ভদ্রলোক যে অত্যন্ত শৌখিন তাতে কোনো সন্দেহ নেই। অতিথির স্নান করার জন্য আগে থেকেই একটা বড় পাত্রে গরম জল করে রেখে দিয়েছেন। উষ্ণ গরম জলে তৃপ্তি ভরে স্নান করে একটা পাট করা নতুন ধুতি পরে বারান্দায় এসে বসলুম। সান্যালবাবু এলেন, সঙ্গে একজন চাকর দু পেয়ালা গরম চা নিয়ে এলো। বাইরের বৃষ্টিটা না কমলেও একটু ধরে এসেছে তখন। চাকর চায়ের কাপ দুটো আমাদের সামনে একটা টেবিলের উপরে রেখে চলে গেল। সান্যালবাবু বললেন, এইবার বলুন, জায়গাটা কেমন দেখলেন? ভালো করে আর দেখতে পেলাম কই। ওই বাংলো বাড়িটার ভাঙা পাঁচিলগুলোর সামনে যেতেই মুষলধারে বৃষ্টি এলো। কাল সকাল সকাল আরেকবার যেতে হবে আমায়। ভদ্রলোক চায়ে একটা চুমুক দিয়ে আমাকে বললেন, সন্ধ্যার পর নানা ধরনের কাণ্ড কারখানা হয় ওখানে, এমনটা জেলেদের মুখে শুনেছি। এবার আমি একটু ইঙ্গিতের সুরে বললাম, হ্যাঁ, মঙ্গলও হয়তো তেমন কিছু বলছিল, তবে আমার মনে হয় এমন নীরব নির্জন জায়গায় নানা রকমের অপবাদ ছড়িয়ে থাকাটা অসম্ভব নয়। মানুষজনের যাতায়াত বা কাজবাজ শুরু হয়ে গেলে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে আশা করি। সান্যালবাবু চায়ের পেয়ালা শেষ করে বললেন, হ্যাঁ, তা তো বটেই। আসলে আমি তো এখানে বেশি থাকি না, ওই মঙ্গল আছে আর একটা কেয়ারটেকার আছে, তারাই বেশি দেখাশোনা করে। এই বাড়িটা কিনে রেখেছি মাঝে মাঝে হাওয়া বদলে আসার জন্য। শর্মার সঙ্গে কথায় কথায় এখানকার কথা ওঠে আর আমি তাকে আসতে বলি, কিন্তু দেখো সে এত ব্যস্ত, নিজে না এসে তোমায় পাঠিয়ে দিল। সে যাই হোক, কোনো অসুবিধা নেই। তোমাদের শুটিং যদি এখানে হয় তাহলে আমার গোটা বাড়িটাই তোমরা ব্যবহার করতে পারবে, এদিক থেকে নিশ্চিন্ত থাকো। আমি একটু স্বস্তি পেলাম ওনার মুখে এই কথাটা শুনে। সত্যি মানুষ হিসেবে সান্যালবাবু তুলনা হয় না। যাই হোক, সেদিন আর বিশেষ কোনো কথা হলো না। রাতে সান্যালবাবু আমার জন্য পঞ্চ ব্যঞ্জনের ব্যবস্থা করেছিলেন ঠিকই, কিন্তু সম্মান রক্ষার্থে দুগাল ভাত খেয়ে শরীর খারাপের দোহাই দিয়ে উঠে পড়েছিলুম। রাতে কোনোভাবেই ঘুম এলো না। মনে শুধু একটাই কথা ঘুরছে যে কবে থেকে কাজ শুরু করব, কারণ এমন কুসংস্কারাচ্ছন্ন গ্রামে নির্দ্বিধায় সব জায়গাটুকু নিয়ে কাজ করা যাবে। তাছাড়া লোকজন পেতেও অসুবিধা হবে বলে এখন মনে হচ্ছে না।
পরদিন ভোর হতে না হতেই আমি ওই বাড়িটির দিকে রওনা দিলাম। আজ আর মঙ্গলকে নিলুম না, কারণ সকালবেলায় তাকে না নিয়ে গেলেও সান্যালবাবু বিশেষ আপত্তি করবেন না। রাস্তা চিনতে কোনো অসুবিধা হলো না আমার। এই বেলফুলি থেকে একটাই পথ গেছে বাড়িটির দিকে। পথে যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে। শীর্ণ দেহ, শ্যামবর্ণ, পরনে একটা অপরিচ্ছন্ন ফতুয়া, মাথায় গামছা বাঁধা। আমায় দেখে সে শুধু দাঁড়িয়ে পড়ল তাই নয়, আমায় মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে দেখতে লাগলো যেন ভূত দেখেছে সে। আমি একটু বাড়তি কৌতূহল নিয়ে তাকে বললুম, আমায় কিছু বলবে? মানুষটির বয়স খুব বেশি হবে না আমার থেকে, তাই তুমি বলে সম্বোধন করলুম তাকে। সে খানিক আমার দিকে এগিয়ে এসে বললে, না, তেমন কিছু নয়, তবে এই জঙ্গলের দিকে যাচ্ছেন ভেবেই মনে একটু ভয় হলো যে আপনি মানুষ কিনা। ছেলেটির করুণ মুখ দেখে এবং তার কথা শুনে আর হাসি চেপে রাখতে পারলুম না। বললুম, আরে কি মুশকিল, আমি কি ভূত নাকি? তাছাড়া ভূত কি এমন পরিচ্ছন্ন জামা কাপড় পরে জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ? আমার রসিকতায় ছেলেটির অভিব্যক্তির কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। সে একই রকম শুকনো মুখে বলল, আমি দেখেছি বাবু, আমার মা রোজই এই জঙ্গলে ছাগল চড়াতে আসি। এরকম অনেক কিছু এখানে দেখেছি। কি দেখেছো? এই জঙ্গলের কোনো একটা জায়গায় শুনেছি 19 জনের লাশ পুঁতে রাখা হয়েছিল বছর 2 আগে। রামু সর্দার নামের এক ভয়ঙ্কর ডাকাত থাকতো এই জঙ্গলে। নদীর ওপার থেকে এক নৌকা ভরে লোক আসছিল এই বেলফুলি গ্রামে। সে সময় ওই রামু এই জঙ্গলের মাঝেই তাদের খুন করে সমস্ত গয়না গাঁটি, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় এবং প্রত্যেকটি মৃতদেহ রাতারাতি পুঁতে দেওয়া হয় এই জঙ্গলের কোথাও। তারপর থেকে এই জায়গার অপবাদ আছে বাবু। আপনি এখানে কেন এসেছেন? বিস্ময়ে ও বিচার বুদ্ধির তর্কে বিতর্কে আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। বললুম, আসলে ওই সামনের দিকটায় যে বাগান বাড়িটা আছে না, সেখানে আমরা শুটিং করব বলে ঠিক করেছি। আমি জায়গাটা একটু ভালোভাবে দেখে চলে যাব, হয়তো কালকের মধ্যেই কলকাতায় ফিরব। আমার কথা শোনা মাত্রই ছেলেটি ভ্রুকুটি করে আমায় একটি অবাক করা প্রশ্ন করল। আপনি কি শ্যান্যাল বাবুর বাড়িতে এসেছেন? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আপনি ফিরে যান বাবু, আপনি ফিরে যান। এখানে কাজ করতে পারবেন না আপনারা। এখানে আপনাদের আগেও একদল মানুষ এসেছিল সিনেমা বানাবে বলে, তারা পারেনি, আপনারাও পারবেন না। তাছাড়া ওই শ্যান্যাল বাবু তো সবটাই জানে। সে আপনাকে বলেনি কিছু? কই না তো, তিনি তো আমায় এসব কিছু বলেননি। এমনকি আমার কাজের ওখানেও এই বিষয়ে কোনো রকম তথ্য নেই। হঠাৎ মনে হলো আমি যেন এই অপরিচিত লোকটির কথায় একটু বেশি নরম হয়ে পড়ছি। সে যেন আমায় আমার উদ্দেশ্য থেকে বিঘ্নিত করবার চেষ্টা করছে। গ্রামগঞ্জের মানুষজন নিজেরাই তো গেঁয়ো ভূত নামে পরিচিত। তাদের মতো কারোর কথা শুনে আমি এখান থেকে ফিরে যাব? সান্যালবাবু যদি কিছু জেনেই থাকে তবে সেটা বাড়িতে ফিরে গিয়ে আলোচনা করা যাবে। আমি গলা ভারী করে আগন্তুককে বললাম, আচ্ছা, সেসব নয় পরে দেখা যাবে, তুমি তোমার কাজে যাও, আমিও এগোই। আচ্ছা, তোমার নামটা কি? ছেলেটি ইতিমধ্যে তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিয়েছে, হয়তো আমার প্রত্যয়ী কণ্ঠস্বরে। ওভাবেই সে নিচু গলায় জবাব দিল, আগে দিনু বাবু। আমি আর কোনো কথা না বাড়িয়ে আবার হাঁটা শুরু করলুম আমার গন্তব্যের উদ্দেশ্যে। দিনু এক অজ্ঞাত ভয়ের ব্যাপারে সাবধান করলো ঠিকই, কিন্তু ভয় আমাকে কোনোভাবেই সাবধান করতে পারেনি সেদিন। তাছাড়া আমি নিজে একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এসব গেঁয়ো প্রবাদে কান দেব, এ আমার বড্ড স্বার্থে বেঁধেছিল। জঙ্গল পার করে কিছুটা গেলেই তার গা লাগোয়া একটা লম্বা জলাশয় পড়ে। সেই জলাশয়ের পার বরাবর ওই ঘাস বনের ওপর থেকে হাঁটা শুরু করলাম। গতকালের গরুর গাড়ির চাকায় গেঁথে যাওয়া মাটির চিহ্নগুলি আমার পথ প্রদর্শক হলো। কিন্তু আজ শুধু ঘাস নয়, প্রবল বৃষ্টিতে হাঁটু সমান ঘাসের মধ্যে আজ গোড়ালি ডুবানো জল হয়েছে।
হাবেলি বাড়ির সামনে পৌঁছে দেখি সেখানেও ইতস্তত নিচু জায়গাগুলোয় জল জমে আছে, কিন্তু আজ পরিবেশটা গতকালের মতো নয়। চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে আছে। গ্রামের এই দিকটাতে মানুষের সাথে সাথে কোনো পশু পাখিও আসে না, তার প্রমাণ পেলাম বাড়িটা সদর দরজার সামনে পৌঁছে। দেখলাম এদিক ওদিক অনেকগুলো মৃত ইঁদুর পড়ে রয়েছে ভেতরের ঘরে। সাধারণত পাখি বা সাপের উপস্থিতি এখানে থাকলে এমন দৃশ্য দেখা যেত না, তারা খেয়ে নিত। কোনো রকমে পাশ কাটিয়ে ভেতরে যেতেই আমি একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। বাংলো বাড়িটি দোতলা, কিন্তু অবাক করা ব্যাপার হলো ওপরের তলায় যাওয়ার কোনো সিঁড়ি নেই। আমি মিনিট 15 ধরে খুঁজলাম, কিন্তু পেলুম না। নিচে মোট 4টি ঘর, কিন্তু তার কোনোটাতেই কোনো দরজা জানলা নেই। দেখে মনে হয় অত্যন্ত যত্নে কেউ বা কারা এগুলোকে ভেঙে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় ঘরটাতে অজস্র মরা ইঁদুর ছাড়া আর কিছুই পেলাম না। তৃতীয় ঘরটায় ঢুকে আমার কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। কেন জানি না মনে হলো আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং তার উচ্চতা আমার বুক পর্যন্ত। প্রথমে মনের ভুল মনে করলেও পরে একটা ঝুনঝুনির শব্দে পেছনে ঘুরতেই দেখি একটি 7-8 বছরের বাচ্চা ছেলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। মনের অস্বাভাবিকতাটা কাটার আগেই একটা কণ্ঠ শুনতে পেলাম। বাবা, আয় আয়, দেখছিস না কত দেরি হয়ে গেছে? এরপরে সবাইকে খেতে দিতে অনেক বেলা হয়ে যাবে তো। আমার বিচার বুদ্ধি হঠাৎ যেন লুপ্ত হয়েছে। এই বাড়িতে লোকজন আছে সে কথা তো আমায় কেউ বলেনি। ওই যে একটা ফুটফুটে বাচ্চা আমায় হাতের ইশারায় ডাকলো, একেবারে স্বাভাবিক সেই ডাক। তার রূপ ও পোশাকে কোনো রকম অপ্রাকৃতিক ছোঁয়া নেই। আমি নিজের এই জড়তাকে আর প্রশ্রয় দিতে চাইলাম না। তাছাড়া যা দেখছি সবই তো দিনের আলোয়, হয়তো একেবারেই স্বাভাবিক এই পারিবারিক উপস্থিতি। গ্রামের কেউ এদিকে আসে না, তাই জানে না। আমি বাচ্চা ছেলেটির পিছু নিলাম। সে 2টি ঘর পেরিয়ে চতুর্থ ঘরটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দ্রুত পায়ে হেঁটে ঘরটির দরজার সামনে গেলুম। ভেতরে দাঁড়িয়ে থাকা লোকটি আমায় দেখে চমকে উঠল, তারপর হাত জোর করে বলল, নমস্কার, আমি রাজেন্দ্র, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার চোখের অস্থিরতাটা বোধহয় লোকটি আঁচ করতে পারল। হাসি মুখে বলল, আপনি হয়তো ভাবছেন এই বাড়িতে মানুষ থাকার কথা নয়, তাহলে আমরা এলাম কোথা থেকে? কি তাই তো? প্রশ্নটা শুনে আমি একটু লজ্জায় পড়ে গেলাম। আসলে আসবার পথে ওই দিনু নামের ছেলেটি এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে আমিও বিচার বুদ্ধিহীন হয়ে পড়েছি। অপ্রস্তুতভাবে বললাম, না না, ঠিক তা নয়। এত বড় পরিত্যক্ত বাড়িতে বাইরে থেকে বোঝা যায় না ভেতরে কেউ আছে কি না। তাছাড়া দরজা নেই, ভেতরটাও অপরিষ্কার, তাই বুঝতে পারিনি। ভদ্রলোক ততক্ষণে বাচ্চা ছেলেটির চুল আঁচড়াতে শুরু করেছে। আমার কথা শুনে বললে, আপনি ঠিকই বলেছেন, নিচটার যা অবস্থা তাতে এই বাড়িটাকে বাসযোগ্য মনে হয় না। কিন্তু আমরা থাকি ওই উপরে। এই কদিন উপরে কিছু কাজ চলছে, তাই কোনো মতে নিচের তলায় ব্যবহার করছি আর কি। কতদিন আছেন এখানে? লোকটি উত্তর দিল না। এক হাত দিয়ে বাচ্চা ছেলেটির হাত ধরে অন্য হাতে 2টো বাজারের থলে নিল। তারপর বলল, হ্যাঁ চলুন না, বাজারে যেতে যেতে কথা বলি। আমি সবিনয়ে বললুম, দুঃখিত, আসলে আমি এখানে এসেছি স্পট সার্ভে করতে। বাংলা ছবিতে টুকটাক কিছু কাজবাজ করি আর কি। কয়েকটা জায়গা ভালো করে দেখে আমি আজই কলকাতায় ফিরব। সে কি, আপনিও স্পট সার্ভে করেন? আমিও তো মশাই এখানে সেই কাজেই এসেছিলাম। যাক গিয়ে সেসব কথা, তাহলে তো আমার সঙ্গে আপনাকে যেতেই হচ্ছে। চলুন, আপনাকে সব দেখাতে দেখাতেই নিয়ে যাই। কথাটা শুনে আমি একটু অবাক হলাম প্রথম। তবে দিনু ছেলেটি আসার সময় বলেছিল যে এখানে এর আগেও শুটিং হয়েছে, তাই বিস্ময়বোধটাকে কিছুটা হলেও স্থিমিত করতে পারলুম। আবার মাথাটা ভারী হয়ে এলো আমার। প্রশ্ন করলুম, আচ্ছা, আপনি কতদিন আগে এখানে এসেছেন? আরে চলুন না মশাই আমার সাথে, যেতে যেতে আমি সব বলছি।
এখানে একা থাকার দরকার নেই। কখন কোন গ্রামবাসী দেখে কি রটিয়ে ফেলে। একবার তো এই জায়গাটা ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল সবাই। আপনি বলুন, এত সুন্দর একটা জায়গা ভেঙে ফেলা কি উচিত? কথাটা শুনে সত্যি খারাপ লাগলো আমার। গ্রাম বাংলার বুকে এমন একটা নির্জন প্রাকৃতিক নিদর্শন ও তার সাথে এই পুরনো বাংলো বাড়ি, এই চিত্র যদি মানুষের সামনে আসার আগেই ধ্বংস হয়ে যায়, তাহলে একটা ছবির জগতের লোক হয়ে সেটাকে মেনে নিতে পারি কি করে? অগত্যা ভদ্রলোকের সঙ্গে পা বাড়ালাম। উনি বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে বাড়ির পেছন দিকটায় গেলেন। এই দিকটাতে আমি এই প্রথমবার আসছি, তাই একটু চারিদিক দেখতে দেখতে এগোচ্ছিলাম। যা নতুন চোখে পড়ল তা হলো দেয়ালের গায়ে কাঁপা হাতে আঁকিবুকি করা মানুষের অবয়ব। ছবির মান অনুযায়ী বোঝাই যায় এই কাজ ওই বাচ্চা ছেলেটিরই হবে। নির্দিষ্ট দেয়াল ছেড়ে বাঁ দিকে ঘুরতেই দেখলাম ভদ্রলোক একটি গরুর গাড়িতে ছেলেটিকে বসালেন। সত্যি গ্রামবাসীদের ওপরে আমার হাসি পেল তখন। এমন একটা স্বাভাবিক জিনিসকে ওরা কত বড় একটা কুসংস্কারের আড়ালে লুকিয়ে রেখেছে ভাবতে পারো? যদি সত্যিই তেমন কিছু হতো, তাহলে কি এই মানুষগুলো এখানে থাকতে পারত? বাড়ির পেছনের অনেকটা জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পেছন দিক থেকেই দোতলায় যাওয়ার একটা প্রশস্ত সিঁড়ি উপরে উঠে গেছে। আমি গাড়ির কাছে যেতেই বাচ্চা ছেলেটি দেখলাম দোতলায় কাউকে হাত দেখাচ্ছে। সহজাত প্রক্রিয়ায় সেদিকে চোখ পড়তেই দেখলাম এক দম্পতি সেখানে দাঁড়িয়ে হাতের ইশারায় বিদায় জানাচ্ছে ছেলেটিকে। ভদ্রলোকটি আমার কাছে এসে বললে, আরে দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠে বসুন। লোকটির কণ্ঠে একটা সতর্কতা লক্ষ্য করলুম। মনে হলো আমি লোকটির ইচ্ছের বিরুদ্ধে কোনো ভুল করে ফেলেছি। ভদ্রতার খাতিরে আর কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে বসলুম। আচ্ছা, এবার আপনি বলুন যা বলবেন বলছিলেন। লোকটি বলতে আরম্ভ করল। আজ থেকে বছর দেড়েক আগে একটা বাংলা ছবির শুটিংয়ের জন্য আমরা পুরো দল নিয়ে এখানে আসি। আমি যেদিনের কথা আপনাকে বলছি সেদিন আমাদের শুটিং ছিল একটা বৃষ্টির সময়। লেখা অনুযায়ী নায়ক একটি গরুর গাড়িতে করে বৃষ্টির মধ্যে গ্রামের পথ ধরে আসবে, আর নায়িকা তখন দাঁড়িয়ে থাকবে ঠিক রাস্তার মাঝখানে। এই দৃশ্যটাকে আরো ফুটিয়ে তোলার জন্য গ্রামের থেকে দুটি ছাগলের বাচ্চাও আমি জোগাড় করে আনি। শুটিংও সময় মতো শুরু হলো, আর বৃষ্টিও এলো মুষলধারে। গরুর গাড়ির চালক হিসেবে ছিলাম আমি। ডিরেক্টর সাহেব নায়িকার গাড়িতে ওঠার মুহূর্তটা তখন ক্যামেরা বন্দি করছিল। ঠিক সেই সময় ঘটল ঘটনাটা। হঠাৎ কি হলো জানি না, গরুগুলো উন্মাদের মতো দৌড়াতে শুরু করলো। আমি কোনোভাবে গরুগুলোকে থামাতে পারলাম না। তুমুল বৃষ্টির মধ্যে ঘন জঙ্গল ভেঙে ছুটে চলল গরু দুটো। ভয়তে বোধহয় অজ্ঞান হয়ে গেছিলাম আমি। যখন হুঁশ এলো তখন দেখলাম কোন জঙ্গলের মধ্যে একটা উপড়ে পড়া গাছের গুঁড়ির উপরে আমি শুয়ে আছি। রাজেন্দ্রবাবুর কথা শুনে আমার বিস্ময়ের পারদ চড়েছে চরম সীমায়। প্রশ্ন করলুম, তারপর তারপর কি হলো? তারপর থেকে উনি আমাদের সঙ্গেই থাকেন, রান্না করেন, খেলেন, আর মাছ ফুরিয়ে গেলে মাছ ধরে আনেন। ভয়ার্ত দৃষ্টিতে ধীরে ধীরে পেছন দিকে ঘুরলুম। দেখি সেই দুজন দম্পতি বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে আমার পাশে বসে আছে। মুহূর্তের মধ্যে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। নিজেকে যতটা পারলুম ওখান থেকে সরিয়ে রাজেন্দ্র বাবুর দিকে নিয়ে এলুম। কাপা গলায় বললুম, এরা কারা, আর কখন উঠলো এই গাড়িতে? রাজেন্দ্রবাবু সাথে সাথে আমায় টেনে তার পাশে নিয়ে ছইয়ের দিকে তাকিয়ে বললে, এই মালিনী, এই লোকটির কোনো ক্ষতি করবি না তুই। ইনি এখানে এসেছেন শুধু জায়গাটা দেখতে। আমি ওনাকে সব বুঝিয়ে দেব। তোরা এখন যা, এখান থেকে যা। আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছি। যে দুজন নতুন আরোহী উঠেছে তাদের মধ্যে পুরুষটি একটি সাদা ধুতি পাঞ্জাবি পরা এবং
মেয়েটির পরনে নাক পর্যন্ত ঘোমটা দেওয়া একটা লাল বেনারসি শাড়ি। হঠাৎ করে সাড়া দিল, এরা সেই দিনুর মুখে শোনা বিবাহিত দম্পতি নয়তো, যাদের ডাকাত দল হত্যা করেছিল। ধীরে ধীরে নববধূর সাজে সাজা মেয়েটি ছয়ের থেকে বেরিয়ে গরুর গাড়ির শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই মাটির অসমতল রাস্তায় তার দাঁড়িয়ে থাকাটা কোনো কঠিন বিষয় বলে মনেই হচ্ছে না। রাজেন্দ্রবাবু এক হ্যাচকা টানে আমায় নিয়ে গরুর গাড়ি থেকে লাফ মারলেন। ধাতস্থ হয়ে পড়ার আগেই দেখি ওই নববিবাহিত প্রেত দম্পতি আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেটি দূরে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে। গরু দুটো জঙ্গলের গহনে কোথায় যেন মিলিয়ে গেল, তাদের আর দেখতে পেলুম না। তৎক্ষণাৎ রাজেন্দ্রবাবু লাফিয়ে উঠে দাঁড়ালো, ক্রুদ্ধ কণ্ঠে তাদের উদ্দেশ্যে বললে, তোদের সব ইচ্ছে তো আমি পূর্ণ করি মালিনী। এই লোকটাকে তোরা ছেড়ে দে, ইনি আমাদের কোনো অনিষ্ট করেননি। শঙ্করের সামনে তোরা এমন কাজ করিস না। ওই দেখ দেখ, ও কত ভয় পাচ্ছে দেখ। প্রেতের অট্ট হাসি জঙ্গলময় প্রতিধ্বনিত হয়ে গেল এই কথা শোনার পর। এক ছুটে বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে উল্টো পায়ে এক বটগাছ বেয়ে উপরে উঠতে থাকলো ওরা দুজনে, আর সাথে বলল, আমরা তো গেছু ভূত, নেহাত আগুনে পড়িনি বলে আমাদের আত্মা শান্তি পায়নি। এই যে এই বাচ্চা ছেলেটা কি দোষ করেছিল বলতো? ওই মানুষগুলোর জন্য তো এতগুলো প্রাণ গেল। শঙ্কর ছোট, ও শিকার ধরতে জানে না, তাই ভয় পাচ্ছে। তবে ওকে তো শিখতে হবে, তাই না? ছোট থেকে তো এখনো মানুষের রক্ত খায়নি ভাইটা। আমার ছোট ভাইটাকে তো তার স্বাদ বোঝাতে হবে, তাই না? সরে যা রাজেন্দ্র, সামনে থেকে সর। আমার শরীরে তখন বিন্দু মাত্র শক্তি নেই পালিয়ে নিজেকে বাঁচানোর। এরকম অনৈসর্গিক দৃশ্য সামনে ঘটে চললে যে কোনো মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার কথা। পালিয়ে বাঁচা তো অনেক দূরের ব্যাপার। প্রেত যুগল হাঁটতে হাঁটতে গাছের মগডালে পৌঁছেছে তখন রাজেন্দ্রবাবু আমায় পাঁজা করে তুলে নিয়ে একটা শুকনো পাতার ঢিপিতে শুইয়ে দিলেন। তারপর চিৎকার করে বললে, এই নে তোদের শিকার, যেমন ভাবে খুশি একে ছিঁড়ে খেয়ে নে। এই পাতাগুলো তোদের বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় করে রেখেছিলাম আমি। এখানে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নে তোরা। আমি ততক্ষণে বাজারটা সেরে আসি, তবে এরপরে কিন্তু আমি কোনো কথা রাখতে পারবো না। আমি তৎক্ষণাৎ ভয়ার্ত দৃষ্টিতে রাজেন্দ্র বাবুর দিকে তাকালুম। তিনি চোখের ইশারায় আমায় আশ্বাস দিলেন যে আমি মরব না। প্রেতের দিকে দৃষ্টি ফেলতেই দেখলুম রক্তের ভয়ঙ্কর লালসায় ওদের জিভের থেকে এক ধরনের লালচে তরল বেরিয়ে আসছে। রাজেন্দ্র এবার নিচু গলায় বললে, আপনি আপনি দেশলাই হাতে রাখুন, বলা মাত্রই আগুন জ্বালাবেন, বুঝলেন? জরাজীর্ণ শরীরের রাজেন্দ্র বাবুর নির্দেশগুলোই আমার একমাত্র বাঁচার আশা বলে মনে হলো। দেশলাই হাতের মুঠোয় নিয়ে একটা জড় বস্তুর মতো পড়ে রইলাম। বট গাছের মগ ডাল বেয়ে প্রেত যুগল তখন আমার ঠিক ওপরের ডালটায় এসে বসেছে। হিংস্র চিৎকার করে ওরা লাফ মারতেই রাজেন্দ্র বাবু আমার পা ধরে টেনে পাতার ঢিপি থেকে সরিয়ে নিলেন। এরপর আর বলে দিতে হলো না তার। আমি তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বের করে আগুন ধরিয়ে দিলাম শুকনো পাতার স্তূপটায়। বন্য পাতার আগুন ছড়িয়ে পড়ার মাত্রা দেখলে অবাক হতে হয়। মুহূর্তের সময় পরিবর্তন, তার মধ্যেই এই দাবানলের মতো চারিদিক ছড়িয়ে পড়ল আগুন। প্রেতের অপার্থিব চিৎকার আর শরীর ঝলসে যাওয়ার তাপ সব মিলেমিশে কিছুক্ষণের জন্য আমি নিজের অস্তিত্বের প্রমাণ হারিয়ে ফেললাম। ঘোর কাটল মঙ্গলের ডাকে। বাবু
ও বাবু, আপনি এখানে একা কি করছেন? চলে আসুন বাবু, চলে আসুন। ও কিসের আগুন ধরিয়েছেন বাবু? আমি ছুট লাগালাম মঙ্গলকে লক্ষ্য করে। চোখের সামনের দৃশ্য কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছিল ধীরে ধীরে। দৌড়তে দৌড়তে কখন জ্ঞান হারিয়েছি জানি না। জ্ঞান যখন ফিরে পেলুম তখন গভীর রাত। একটা মাটির বাড়িতে বারান্দায় পাতা চাটায়ের ওপরে আমি শুয়ে আছি। মঙ্গল এবং একটি অপরিচিত স্ত্রীলোক আমার মাথার কাছে বসেছিল। আমায় নড়তে দেখেই বোধহয় মঙ্গল বলল, বাবু উঠবেন না, আপনার মাথায় চোট লেগেছে ভালোই। মাথায় হাত দিয়ে দেখলুম সেখানে কাপড়ের পট্টি বাঁধা রয়েছে। বললুম, রাজেন্দ্রবাবু কোথায়? উনি এসেছেন কি? মঙ্গলের কথায় অবাক হলাম। সে বললে, রাজেন্দ্র বাবু আর কোথায়? সে তো মারা গেছে আজ থেকে প্রায় 1.5 বছর আগে। আমি নিজে তার মৃতদেহ ও বাড়ির আগের বড় জলাশয়টা আছে না, সেখান থেকে তুলিছি বাবু। এর আগে যে সকল মানুষ শুটিং করতে এসেছিল তাদের মধ্যে ছিলেন রাজেন্দ্র বাবু। আপনি তাকে কোথায় দেখলেন? আর জঙ্গলে কি পোড়াচ্ছিলেন বাবু? আমি অসুস্থ অবস্থাতেই তাকে সবটা জানালাম। আমার সাথে কি কি হয়েছে তখনও পর্যন্ত। সমস্তটা শুনে মঙ্গল বললে, আমি প্রথম দিনই আপনাকে বলবো ভেবেছিলুম, কিন্তু সান্যাল বাবু টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করিয়ে রেখেছেন বাবু। এমনকি প্রাণের ভয়ও দেখিয়েছেন বহুবার। আপনাকে সত্যি কথা বলছি বাবু, যে ডাকাত দল ও জঙ্গলে অতগুলি প্রাণকে হত্যা করিছে তার সঙ্গে সান্যাল বাবুর যোগাযোগ ছিল। কেউ না জানলেও আমরা যারা কাজ করতাম ও বাড়িতে তারা জানতাম এই বিষয়টা। ডাকাত সর্দার রামু মাঝে মাঝেই আসতো ওই বাড়িতে। একদিন রাত্রিবেলায় আমি সেদিন কর্তার বাড়িতেই ছিলুম। তার ঘরের বাইরে শুয়েছিলুম একটা চাটাই পেতে। ভেতরের থেকে সান্যাল বাবুর কথা শুনতে পেলুম। মালতী, তুই আবার আবার এসেছিস? এই কতবার বলবো? হ্যাঁ, এই ডাকাতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, আর আমায় মেরে দিলে তোদের খাবার জোগাবে কে? হ্যাঁ হ্যাঁ, এর আগেও একদল লোক এনেছে ওই বাড়িতে। আমায় সময় দে, আবার নিয়ে আসবো। যা 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 যা, এখন যা 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 এখান থেকে। এরপরে একদিন আমায় দিয়ে সান্যাল বাবু ওই মালতীর ভাই, যে মেয়েটি মারা গেছে, তার ভাই দিনুকে ডাক করিয়ে আনলো তার বাড়িতে। কি নাম বললে? দিনু? রোগা কালো লম্বাটে একটা ছেলে? হ্যাঁ বাবু, আপনি তাকেও দেখেছেন নাকি? আচ্ছা, তুমি বলতে থাকো, তারপর আমি বলছি। হুঁ, তো ওই দিন ডেকে সান্যাল বাবু দিনুকে বললেন, এই দিনু, কি ব্যাপার রে? তোর দিদি শ্রাদ্ধ করছিস না কেন? আরে সে তো এবার অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবে এরপর। আগে কোথার থেকে করবো সান্যাল বাবু? দিদির মৃতদেহই তো খুঁজে পেলাম না। খোঁজার চেষ্টা করেছিস? কি বলবো আর তোকে, যা বাড়ি যা। কথাটা তো ঠিকই বলেছিল দিনু, কি বলেন বাবু? তার 2 দিনের মধ্যেই খবর পেলুম দিনু তার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করিছে। আমরা সকলে গেছিলুম তাকে পোড়াতে। আমার মাথায় আকাশ ভেঙে পড়বার জোগাড়। দিনু মারা গেছে? অর্থাৎ কাল ও বাড়িতে যাওয়ার আগে জঙ্গলে আমার যার সঙ্গে দেখা হলো সে আসলে... তবুও নিজের অপার্থিব কৌতূহলটা প্রকাশ করলুম না, কারণ যে সমস্ত জিনিসের আমি প্রত্যক্ষদর্শী হয়েছি তা বর্ণনা করতে গেলে আমার নিজেরই মানসিক দ্বন্দ্ব আরো বেড়ে উঠবে। মঙ্গল বলল, অবশেষে রাজেন্দ্রবাবু আপনার মাধ্যমে মালতী ও তার বরের দেহ যেখানে পোতা হয়েছিল সে জায়গাটা দেখিয়ে দিয়ে গেল, তাদের অন্তিম সৎকার করিয়ে গেল, যাতে এই জঙ্গলে তাদের জন্য আর কোনো মানুষের প্রাণ না যায়। আর শঙ্কর নামের ওই বাচ্চা ছেলেটি? ওই ছেলেটি কোলবর হিসেবে এসেছিল বাবু ওই নৌকাতে, নতুন জামাইয়ের ভাই। মালতী সেজন্যই তো তাকে ভাই ভাই বলে ডাকছিল আপনার কথা অনুযায়ী। আর কোনো কিছুই আমার বুঝতে বাকি রইল না সে রাতের পর।
ওখানে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সবটাই এখনো আমার মনের মণিকোঠায় জল জল করছে। পরদিন সকালবেলায় মঙ্গলের বাড়ির থেকে যখন সান্যাল বাবুর বাড়িতে গেলুম আমার ব্যাগপত্র নিয়ে কলকাতায় ফিরে যাওয়ার জন্য, তখন উনি আমার মাথায় পট্টি দেখে অনেক সৌজন্যতা দেখাবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন ওই ব্যক্তিটির বিরুদ্ধে এতটাই তিক্ত হয়ে গিয়েছিল যে আমার তার শব্দ পর্যন্ত শুনতে ইচ্ছে করছিল না। কোনো রকমে মুখে হাসি রেখে ব্যস্ততার দোহাই দিয়ে ওই বাড়ির থেকে বেরিয়ে প্রথমেই গেলুম বেলফুলির থেকে কাছের শহরের থানায়। ওখানে গিয়ে জানালাম যে বেলফুলির জঙ্গলে হত্যাকাণ্ডের সঙ্গে সান্যালবাবু যোগাযোগ আছে, ওনাকে চাপ দিলে হয়তো হত্যাকারীদের হদিশ পাওয়া যেতে পারে। তারপর সেখানে থেকে চলে এলুম। কলকাতায় ফিরে এসে শর্মাজিকে জানিয়েছিলাম যে ওই জায়গাটি শুটিংয়ের জন্য মোটেই অনুকূল নয়, সেখানে কাজ করা যাবে না। এরপর ওই জীবিকাটাই ছেড়ে দিই, চলে যাই উত্তরবঙ্গে জলপাইগুড়িতে এক জমিদারের খাস নায়েবের চাকরি নিয়ে। খবরের কাগজে সে বিজ্ঞাপন পেয়ে গিয়েছিলাম সেখানে, তবে সেখানেও গিয়ে হতে হলো এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন। চলে এলাম বাড়িতে, সে না হয় পরে একদিন বলবো তোদের, আর না হয় তোরা ক্লাবে এক জায়গায় হলে শনি রবিবারের দিকে সন্ধ্যেবেলায় আমায় বাড়ির থেকে ডেকে আনিস, আমি চলে আসবো।